শেখ হাসিনাকে বলতে চাই, আপনি বরং পাকিস্তানে আবেদন করেন, আপনার নিরাপত্তা টাকা দিবে নাকি? পাকিস্তানে যে আশ্রয় নেওয়ার চেষ্টা করুন, দুনিয়ার কোনো দেশ আপনাকে নিতে রাজি নয়। বাংলাদেশের সবাই মিলে ঐক্যবদ্ধভাবে এই ফেসিবাদকে সরাতে পেরেছি, শেখ হাসিনাকে সরাতে পেরেছি। এর চেয়ে বড় কোনো নিয়ামত 16 বছর ইতিহাসে আর কিছু আছে বলে আমার মনে হচ্ছে না। শেখ হাসিনা বাংলাদেশে আসবে না এ ব্যাপারে যে একটা জাতীয় ঐক্যমত হয়েছে সেটার জন্য আমি শুকরিয়া আদায় করি, কারণ ইতিমধ্যে তারা ব্যর্থ হয়েছে। আওয়ামী লীগ এই যে কয়েকদিন আগে 0 পয়েন্টে একটি সমাবেশ করার কথা বলে, তারপরে ঢাকঢোল পিটিয়ে 30 লক্ষ লোক আনার কথা বলে 3 জন লোক তাদের আসতে পারে নাই, এমনকি তাদের কিচ্ছু নিশানা পর্যন্ত ছিল না। এটার দ্বারাই প্রমাণ হয় এই দলটি, এই আওয়ামী লীগটি আর এই বাংলাদেশে এক্সিস্ট করার মতো ক্যাপাবিলিটি নেই, তারা হারিয়ে ফেলেছে। ছাত্রদের উৎসাহ দিছে। কয়টা শিক্ষক ছাত্রদের সাথে যে লড়াই নামছিল, আসিফ নামছিল, শুধু নাম ছিল না, গ্রেফতার হয়েছে এবং তাকে যখন নির্যাতন করছে সবাই দেখছে। হাতে পারতো না, হাতে একটা লাঠি ছিল, সেই লাঠি দিয়ে, এবং ওর একটা চিহ্ন আছে আঙুল এরকম উঁচু করে, তাই না আসিফ? হ্যাঁ, হাত কিন্তু আঙুল উঁচু করে আছে, মানে একটা সাইন দিচ্ছে, তার বিজয়ের চিহ্ন সে কিন্তু দিয়ে যাচ্ছে, শাহাদাতের চিহ্ন অনুসারে, তার ধর্ম বিশ্বাস অনুসারে সে শাহাদাতের চিহ্ন দিয়ে যাচ্ছে। এরকম ছেলে যদি থাকতো, আসিফের যদি থাকতো উপদেষ্টা পরিষদে, আজকে চেহারা অন্যরকম। দর্শক, বাংলাদেশ থেকে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে বাংলাদেশের সরকার হিসাবে গঠিত হয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার। এমনকি দর্শক, বর্তমানে সরকার হিসাবে গঠিত হয়ে আছে ডক্টর মোহাম্মদ ইউনূস। দর্শক, শেখ হাসিনাকে আর কোনো দেশে থাকতে দেওয়া হচ্ছে না, তাকে ভারত থেকে তাড়িয়ে দেওয়া হচ্ছে। এমনকি দর্শক, সেই শেখ হাসিনা পাকিস্তানের কাছে জায়গা ভিক্ষা চাইছেন। দর্শক, আজকে ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও। দর্শক, 1971 সালে যখন শেখ মুজিবুর রহমানকেও কোনো জায়গায় আশ্রয় দেওয়া হয়নি, তখন তিনি পাকিস্তানের কাছে আশ্রয় চেয়েছিলেন। দর্শক, সেই একই কাজ করছেন তার মেয়ে শেখ হাসিনা, সেও নাকি পাকিস্তানের কাছে আশ্রয় চাইছে। এমনকি দর্শক, এক নেতা শেখ হাসিনাকে কড়া ভাষায় কিছু কথা বলেছেন, সেই ভিডিওটিও থাকছে আজকের এই ভিডিওটি। তাই বলবো, যারা ভিডিওটি অন করেছেন তারা সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন, তাহলে সব কিছু বুঝতে পারবেন। যাই হোক দর্শক শ্রোতা, এই বিষয় নিয়ে আমি আর বেশি আলোচনা করব না। যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। তো চলুন একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সব কয়েকটি ভিডিওর আলোচনা মনোযোগ সহকারে দেখে আসি। আমি ফ্যাসিস্ট শেখ হাসিনাকে একটা পরামর্শ দিতে চাই, সেটা হচ্ছে, আপনার পিতা যখন বিপদে পড়েছিলেন শেখ মুজিবুর রহমান, তখন আশ্রয় নিয়েছিলেন পাকিস্তানে। সেই পাকিস্তান তাকে হত্যা করে নাই, যুদ্ধের পরে সসম্মানে ফিরিয়ে দিয়েছেন। এবং যুদ্ধকালীন সেই 9 মাস শেখ পরিবার বাংলার মাটিতে বসে ওই পাকিস্তানের কাছ থেকে প্রতি মাসে ভাতা নিয়েছিলেন। ইতিহাস জেনে দেখুন। শেখ হাসিনাকে বলতে চাই, আপনি বরং পাকিস্তানে আবেদন করেন, আপনার নিরাপত্তা টাকা দিবে নাকি? পাকিস্তানে যে আশ্রয় নেওয়ার চেষ্টা করুন, দুনিয়ার কোনো দেশ আপনাকে নিতে রাজি নয়। পাকিস্তানের পণ্যবাহী জাহাজ বাংলাদেশে এসেছে, আপনার যদি বেশি কষ্ট হয় তাহলে ফ্যাসিবাদের পণ্য হিসেবে ওই পণ্যবাহী পাকিস্তানি জাহাজে আমরা আপনাকে পাকিস্তানে পাঠিয়ে দিতে রাজি আছি। আপনি পাকিস্তানে যে আশ্রয় নেন, কারণ বাংলার মাটিতে আপনাকে যেদিন পাওয়া হবে সেদিন বিচারের মাধ্যমে ইনশাআল্লাহ জনতার আদালতে ফাঁসি কাস্টে ঝুলানো। অন্তর্বর্তীকালীন সরকার যদি স্বাধীনতা সার্বভৌমে বিশ্বাসী না হয়, তাহলে আপনাদের বিরুদ্ধে দুর্বার আন্দোলন করে তোলা হবে। সংগ্রামী সাথী এবং বন্ধুগণ, কথাবার্তা পরিষ্কার, সকল জায়গা থেকে আওয়ামী প্রেতাত্মাদের অপসারণ করতে হবে। আমরা গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলো অন্তর্বর্তীকালীন সরকারকে বারবার অনুরোধ করছি, আপনারা একটি রোড ম্যাপ ঘোষণা করুন। কি সংস্কার করবেন, কেন সংস্কার করবেন, কাকে নিয়ে সংস্কার করবেন, কোন পদ্ধতিতে সংস্কার করবেন, এবং সর্বশেষ কোন সংস্কারগুলো শেষ হওয়ার পর বাংলাদেশের গণতন্ত্র ফিরিয়ে দিবেন, সেই রোড ম্যাপ ঘোষণা করুন। ভাগ্যের নির্মম পরিহাস, অন্তর্বর্তীকালীন সরকারে যারা দায়িত্ব নিয়েছেন তারা বারবার তাদের বক্তব্যে বলেছেন, আমাদের ভুল হলে ধরিয়ে দিবেন, আমাদেরকে পরামর্শ দিবেন, আমরা সকলে মিলে নতুন বাংলাদেশ গড়তে চাই। প্রফেসর মোহাম্মদ ইউনূস বলেছিলেন, বাংলাদেশের সকল মানুষকে একটি পরিবার বানাতে চান। অথচ ওনারা বারবার অনুরোধের পরেও অন্তর্বর্তীকালীন সরকার একটি রোড ম্যাপ ঘোষণা করতে পারছেন না, কাল বিলম্ব করছেন এবং কাল ক্ষেপণ করছেন। বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষার জন্য, আওয়ামী প্রেতাত্মাদের দূরীকরণের জন্য, আওয়ামী লীগের অপরাজনীতি বাংলাদেশ থেকে নিষিদ্ধ করার জন্য একটি গণতান্ত্রিক সরকার দরকার। জনগণ যেই ভোটটি বিগত 16 বছর ধরে দিতে পারেন নাই, সেই ভোটের মাধ্যমে যেই সরকার হয়ে আসবে, জনগণের সরকার, সেটা যেই সরকারই হোক, তাদের দায়িত্ব রাষ্ট্র সংস্কার করা পূর্ণাঙ্গভাবে। অন্তর্বর্তীকালীন সরকার নামের মধ্যেই যার প্রমাণ, একটি সরকার ছিল, একটি সরকার আসবে, মাঝের সময়টাকে বলা হয় অন্তর্বর্তীকালীন সরকার। তাদের সম্পূর্ণ রাষ্ট্র ঢেলে সাজানোর দায়িত্ব নয়,
তাদের দায়িত্ব জরুরি সংস্কারগুলো শেষ করে দ্রুততম সময়ের মধ্যে ভোট দেওয়া, যাতে জনগণ নির্বাচন করতে পারেন যে আমার জনপ্রতিনিধি কে হবে। তারা সেই রোডম্যাপ ঘোষণা না করে বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে বিপন্ন করছেন। আওয়ামী প্রেসক্রিপশনে চলা শুরু করেছেন, দিল্লি রয়ের প্রেসক্রিপশনে চলা শুরু করেছেন। কথাবার্তা পরিষ্কার, দ্রুততম সময়ের মধ্যে রোডম্যাপ ঘোষণা করুন এবং বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ফিরিয়ে দিন। বক্তব্য দীর্ঘায়িত করবো না। সর্বশেষ যেটা বলতে চাই, ওই যে ফ্যাসিস্ট শেখ হাসিনা ভারতে লুকিয়ে আছেন, ভারতেরও খুব কষ্ট হচ্ছে হাসিনাকে রাখতে। কূটনৈতিক পাসপোর্টে 45 দিনের বেশি রাখা যায় না। মিডিয়া মারফত শুনেছি বিভিন্ন দেশে আবেদন করে তিনি নাকি নিরাশ হয়েছেন, তাকে কেউ নিতে চায় না। আমি ফ্যাসিস্ট শেখ হাসিনাকে একটা পরামর্শ দিতে চাই, সেটা হচ্ছে আপনার পিতা যখন বিপদে পড়েছিলেন শেখ মুজিবুর রহমান, তখন আশ্রয় নিয়েছিলেন পাকিস্তানে। সেই পাকিস্তান তাকে হত্যা করে নাই, যুদ্ধের পরে সসম্মানে ফিরিয়ে দিয়েছেন। এবং যুদ্ধকালীন সেই 9 মাস শেখ পরিবার বাংলার মাটিতে বসে ওই পাকিস্তানের কাছ থেকে প্রতি মাসে ভাতা নিয়েছিলেন। ইতিহাস জেনে দেখুন। শেখ হাসিনাকে বলতে চাই, আপনি বরং পাকিস্তানে আবেদন করেন, আপনার নিরাপত্তা তারা দিবে নাকি? পাকিস্তানে যে আশ্রয় নেওয়ার চেষ্টা করুন, দুনিয়ার কোনো দেশ আপনাকে নিতে রাজি নয়। পাকিস্তানের পণ্যবাহী জাহাজ বাংলাদেশে এসেছে, আপনার যদি বেশি কষ্ট হয় তাহলে ফ্যাসিবাদের পণ্য হিসেবে ওই পণ্যবাহী পাকিস্তানি জাহাজে আমরা আপনাকে পাকিস্তানে পাঠিয়ে দিতে রাজি আছি। আপনি পাকিস্তানে যে আশ্রয় নেন, কারণ বাংলার মাটিতে আপনাকে যেদিন পাওয়া হবে সেদিন বিচারের মাধ্যমে ইনশাআল্লাহ জনতার আদালতে ফাঁসি কাস্টে ঝুলানো হবে। হাসপাতালে এখনো পর্যন্ত যারা আন্দোলনে আহত হয়েছিল তারা কাতরাচ্ছে, তাদের চিকিৎসার অভাবে কারো চোখ নষ্ট হচ্ছে, কারো পা কেটে ফেলতে হচ্ছে। গতকালকে একজন মারাও গিয়েছেন। এমন একটা পরিস্থিতির ভেতরে সংস্কৃতি উপদেষ্টা হিসেবে একজন ব্যক্তিকে আনা হয়েছে এবং বাণিজ্য উপদেষ্টা হিসেবে, যাদের নিয়ে চরম বিতর্ক রয়েছে। এই যে বিপ্লব, সেই বিপ্লবের চেতনার বিরুদ্ধে যারা দাঁড়িয়েছিল, হঠাৎ করে 2-3টা ফেসবুক পোস্ট দিয়ে তারপরে একজন সংস্কৃতি উপদেষ্টা হয়েছেন, সেটা নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনা হচ্ছে। তারপরেও সরকারের ভেতরে খুব একটা যে তৎপরতা দেখা যাচ্ছে জনগণের এই মতামতকে মূল্যায়ন করার মতো, আমরা তেমন কিছু দেখছি না। এই পরিস্থিতিতে আমরা আজকে একটি বিশেষ আলোচনায় অংশ নিচ্ছি। আলোচনায় আছেন আমাদের সাথে আসলে দুইজনকেই পরিচয় করানোর কিছু নাই, পিনাকি দাদা এবং আসিফ মাহতাব। এই আন্দোলনে প্রচন্ড যে বিপজ্জনক সময়, সেই সময়তেও শুধু এই আন্দোলন না, বিগত আন্দোলনগুলোতেও দেখেছি যে আসিফ মাহতাব কতটা সাহস নিয়ে, তিনি জীবনের ঝুঁকি নিয়ে আন্দোলনে অংশ নিয়েছেন এবং তার এখনো পর্যন্ত শারীরিক বেশ কিছু সমস্যা চলছে, থেরাপি চলছে। তিনি ঠিকমতো উঠে বেশিক্ষণ বসেও থাকতে পারেন না। এইসব মানুষগুলোকে আসলে আমরা বিপ্লবের পর থেকে হারিয়ে ফেলেছি। মাত্র 2-3 জন সমন্বয়ককে আমরা বাইরে থেকে দেখছি। এর বাইরে অন্য যে সমন্বয়করা ছিল তাদেরকেও এখন আমরা দেখছি না। এমন বাস্তবতায় আমরা আলোচনাটা করব। পিনাকি দাদা, আপনি শুরু করেন এটা দিয়েই যে সবশেষ যে 2 জনকে উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হলো, আপনি কতটুকু সন্তুষ্ট? সবশেষের কথা আমি বাদই দিই। প্রথম যে উপদেষ্টা পরিষদ গঠিত হলো, আমি তো তখন থেকে বলে আসতেছি যে এই উপদেষ্টা পরিষদ বিপ্লবের আকাঙ্ক্ষাকে ধারণ করতে পারে এবং কারা কে কিভাবে তাদেরকে সিলেক্ট করবে, এটা নিয়ে আমার প্রথম থেকে প্রশ্ন আছে। অসংখ্য উপদেষ্টা আছে যাদের এই বিপ্লবের সাথে বিন্দু মাত্র সম্পর্ক, এবং শেখ হাসিনার বন্দনা করে গেছে তাদের পুরো সময়টা জুড়ে, লিখে গেছে, লেখালেখি করে গেছে। এবং এই বিপ্লব ব্যর্থ হলে তারা আগে যা করতো সেই কাজই করতো। এবং এমন না যে এরা খুব দক্ষ মানুষ, হ্যাঁ, এরা কেউই খুব দক্ষতা নেই। মানে আমি আমি আর নাম ধরে বলতে চাই না, এদের কোনো ধরনের দক্ষতা নেই। এরা কোনো কাজ জানে না, এরা আধুনিক দুনিয়া সম্পর্কে জানে না, কিভাবে দুনিয়া চলতেছে সেটা জানে না, ম্যানেজমেন্টের কোনো স্কিল নাই। বয়স্ক, বৃদ্ধ, জরাজীর্ণ, প্রত্যেকের হাজারোটা অসুখ, তারা চলতে পারে না। আপনি দেখেন এই যে আব্দুল্লাহ মারা গেল, 100 দিন রোগে ভুগে সিএমএইচে মারা গেল বাচ্চাটা। এ তো আমাদের সবচেয়ে আমি বলবো যে এই পর্যন্ত, আমি জানি না আরো কে কে আহত আছে, খোদা না করুক আর কেউ যেন না থাকে এরকম, কিন্তু আমি তো ধরে নেবো যে সেই এসে শেষ শহীদ হলো আর কি আমাদের। তো এখন এই যে ছেলেটা মারা গেল, বাচ্চাটা মারা গেল, এই যে সরকার গঠিত হয়েছে, এই সরকারের উপদেষ্টাদের কি উচিত ছিল না একবার একটু যে মৃতদেহটা দেখে আসা, দেহবড়িটা দেখে আসা, জানা যায় অংশ নেওয়া? কেউ গেছে? এতগুলো উপদেষ্টা আছে, একজন গেছে? যাদের রক্তের বিনিময়ে, যাদের জীবনের বিনিময়ে তারা আজকে ক্ষমতায় বসে ক্ষমতা উপভোগ করতেছে, সেই একটা বাচ্চা মারা গেল 100 দিন ভুগে, একটা উপদেষ্টার সময় হলো না যে একটু জানাজা করে আসে? মানে এরা 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 কোন নৈতিকতায় সরকারের চেয়ারগুলোতে বসে আছে? এই প্রশ্নটা তো করতে হবে। এবং এই জন্যই বসে নাই, কারণ বিপ্লবে তো তাদের কিছু যায় আসে না। ওই বাচ্চার জীবন যাওয়া না যাওয়া দিয়ে তার কিছু যায় আসে না। সে তার বাচ্চাও না, ওরা তো আমাদের বাচ্চা, কিন্তু এই বাচ্চা তো এই উপদেষ্টাদের বাচ্চা না। বাচ্চা হলে নিশ্চয়ই যেত, নিজের ছেলে জানা যায় যেত না। ওরা আমাদের ছেলে, ওরা আমাদের ছেলে না, ওরা আমাদের সন্তান। এই আব্দুল্লাহর মৃতদেহ তো চারদিকে 4 জন উপদেষ্টা বহন করে নিয়ে যাওয়া উচিত ছিল বীরের মতো করে। আমি শিওর আজকে যদি আসিফ যদি উপদেষ্টা হতো, আসিফ মাহতাব উৎস যদি উপদেষ্টা হতো, আমি শিওর ও যে সামনে দাঁড়াইতো, ও ইমামতি করতো। শুধু ইমামতি করতো না, তারপরে ওই খাটিয়া নিয়ে ও সামনে যেতে দাঁড়িয়ে যাইতো। আমি শিওর এটা বলে দিতে হইতো না, কারণ ও ওন করে। ও তো বুক চিতায় তো এই লড়াইয়ে নামছে, ছাত্রদের উৎসাহ দিছে। কয়টা শিক্ষক ছাত্রদের সাথে যে লড়াই নামছিল? আসিফ নামছিল?
শুধু নাম ছিল না, গ্রেপ্তার হয়েছে এবং তাকে তাকে যখন নির্যাতন করছে সবাই দেখছে। হাতে হাতে পারতো না, হাতে একটা লাঠি ছিল, সেই লাঠি দিয়ে, এবং ওর একটা চিহ্ন আছে আঙুল এরকম উঁচু করে, তাই না আছে? জি জি হ্যাঁ, জি। হাত হাত কিন্তু আঙুল উঁচু করে আছে, মানে একটা সাইন দিচ্ছে, তার বিজয়ের চিহ্ন সে কিন্তু দিয়ে যাচ্ছে। তার শাহাদাতের চিহ্ন। বিশ্বাস অনুসারে, তার ধর্ম বিশ্বাস অনুসারে সে শাহাদাতের চিহ্ন দিয়ে দিচ্ছে। এরকম ছেলে যদি থাকতো, আসিফের যদি থাকতো আজকে উপদেষ্টা পরিষদে, আজকে চেহারা অন্যরকম হতো। চেহারা আজকে 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 তো আমাদেরকে প্রত্যেককে যে উপদেষ্টাকে জিজ্ঞেস করতে হবে, লজ্জা দিতে হবে, আপনার ছেলে যদি শহীদ হতো আপনি জানাজা করতে যেতেন না? আপনার ছেলে নাও, যারা শহীদ হয়েছে আমরা বলি না ওরা আমাদের ছেলে, যারা আহত হয়েছে আমরা বলি না ওরা আমাদের ছেলে, বাচ্চা আমাদের, তা আপনি যেতেন না? এই তো উপদেষ্টা আমার। বাচ্চারা রক্ত দিল, আর এই বুড়া হাবড়া, আমি বলি বুড়া খাটাস, এই বুড়া খাটাস গুলো দিয়ে ক্ষমতা উপভোগ। না, কালকে রাতে যখন দেখেন, রাতে আসিফ নজরুলের বক্তব্যটা আমি শুনলাম। সেই বক্তব্যের ভেতরে তিনি বলছেন যে ডিসেম্বরের মধ্যে সবকিছু ঠিক হয়ে যাবে। মানে এটা নভেম্বর চলছে, ডিসেম্বর, তার মানে ১ মাস তাদের সময় লাগবে এটা নিয়ে কোনো একটা সিদ্ধান্তে পৌঁছাতে। তো কালকে কোনটা এই নিয়ে? হাসপাতালে, পঙ্গু হাসপাতালের সামনে গিয়েছিলেন তিনি রাতে। যখন আমি চিকিৎসা নিয়ে, জি, চিকিৎসা নিয়ে আমি আপনাকে ইলিয়াস, আমি আপনার কাছে বলতেছি, আপনি লিখে রাখতে পারেন, কিচ্ছু করতে পারবেন, আমরা জানেই না। আমাকে তো এই বাচ্চারা প্রত্যেকদিন ফোন করে, কেউ না কেউ ফোন করে, এবং আমি ওদের ফোন ধরি, কথা বলি, দীর্ঘ সময় ফোন করে কথা বলে, ওরা কান্নাকাটি করে, আমিও কিছু কান্নাকাটি করি, এবং আমি তো ওদের প্রবলেমটা বুঝি। এই এই পুরো উপদেষ্টা পরিষদ কেউ জানে না ওদের প্রবলেমটা আসলে, কেউ জানে না। আমি বলতেছি ওরা কেউ জানে না, কথা বলেনি ওদের সাথে, ওদের সমস্যাটা কি জানে না। বললেই হলো 1 মাসের মধ্যে সলভ করবে, জীবনেও পারবে না ওরা কিছু। আমি আজকে লিখে দিতে পারি, যদি কিছু করতে পারে আমি কান কেটে দেবো, কুত্তায় খাও, আমি কান কেটে দিয়ে দেবো, কুত্তায় খাও। না, সে করার জন্য করবে না করবে সেটা তো পরে। মানে করার জন্য ডিসেম্বর পর্যন্ত সময় উনাদের কেন লাগবে? মানে এই সময়টাতে ডিসেম্বরে পারবে না আইডিয়া, ডিসেম্বরে ওরা পারবে না, ওরা কিচ্ছু করতে পারবে না, কারণ ওরা জানেই না প্রবলেমটা কোথায়। না, সলভ করা তো দূরের কথা। আপনি একজন চিকিৎসক। আপনি জানেন যে যতটা সময় পার হবে একজন চোখের যে সমস্যাটা, পায়ের সমস্যাগুলো, এগুলোর যত সময় পার হবে তত তার ওইটার বিপজ্জনক অবস্থায় যাবে, এবং সেটা ইলিয়াস আপনি জানেন, আসিফও জানে, আমি 5ই অক্টোবর আমি বলছিলাম যে চিকিৎসার জন্য কি করতে হবে, এবং আমি নিজেকে ভলান্টিয়ার করছিলাম যে আমি এটা ভলান্টিয়ার করব। আমি এই একটা পরিকল্পনা করছিলাম, ওয়ান স্টপ একটা সার্ভিস সেন্টার করবো হবে, যেখানে সমস্ত আহতরা আসবে, তাদের চিকিৎসা শুধু হবে না, তাদের সাইকোথেরাপি হবে, কাউন্সেলিং হবে, এবং ফাইনালি তাদেরকে পুনর্বাসন করা হবে। আমি 5ই অক্টোবর একটা পরিকল্পনা দিচ্ছি। তারপরে ডিজি হেলথ, তারপরে এটা স্বাস্থ্য উপদেষ্টার নজরে পড়ছে, ডিজি হেলথকে বলছে যে আমার সাথে বসে এই পরিকল্পনাটা চূড়ান্ত করতে। আমি লিখে দিছি প্রজেক্টে, রেশনাল লিখে দিছি, অবজেক্টিভ লিখে দিছি। তারপরে তাদের আসার কথা ছিল, কেউ আসে না। আমি কিন্তু স্বাস্থ্য উপদেষ্টাকে বলছি যে টাকার কথা চিন্তা করুন না, বা আমি টাকা জোগাড় করি। আরে ভিক্ষা করে টাকা জোগাড় করে দিতাম, কয় টাকা লাগতো? সেটা তো আমরাও বিভিন্ন সময় এই কথাগুলো বলছি যে যদি টাকা প্রয়োজনে প্রবাসীকে দেওয়ার জন্য রাজি। আমি তো ইলিয়াস নিজে দায়িত্ব নিতে চাইছিলাম, আমি নিজে দায়িত্ব নিতে চাইছিলাম যে আমাকে দেন, আমি এদের চিকিৎসার ব্যবস্থাটা করে হুম, দিচ্ছি, হুম। আমি পরিকল্পনাটাও করে দিচ্ছি। একটা জিনিস 14 জনকে বলতে হয়, তারপরে কোনো কাজ। জি, আসিফ মাহতাব, আপনি আন্দোলনের একেবারে শুরু থেকেই ছিলেন। জি। যদিও আন্দোলন শেষ হবার পরে আর আপনাকে আমরা দেখছি না। আপনি সিনের বাইরে চলে গিয়েছেন বা আপনাকে বাইরে রাখা হয়েছে। তো এই যে আপনি সিনের বাইরে চলে আসলেন, বা যারা আজকে এখানে উপদেষ্টা মণ্ডলীতে আছে, পিনাকিদা যেটা বলছিলেন, আমি বিশ্বাস করেন, আমাকে এখন যদি জিজ্ঞেস করেন যে সব কয়জন উপদেষ্টার নাম বলতে, আমি চিনিও না। নামও জানি না, মনে হয় ৩-৪ জনের নাম বলতে পারবো, এর বাইরে সবাইকে চিনিও না আমি। এবং চেনার প্রয়োজনও মনে করি না, বা তারা চিনাইতেও চান না। যখন আপনার ইন্টারেকশন হবে, একটা কাজ নিয়ে আপনি কাজ করবেন, বিভিন্ন বিষয়, যেমন আওয়ামী লীগের একজন মন্ত্রী, সে স্বরাষ্ট্রমন্ত্রী ছিল, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সে বিভিন্ন কাজ করত। মানে ভালো খারাপ সেটা পরের কথা। সে করতো যে কারণে আমরা দেখতাম। মানে উনারা কোথাওই নাই। মানে উনারা করেন কি আসলে? মানে উনারা কি সারাদিন ঘুমান না কি করেন এটাও আমরা জানি না। তো এই যে আপনি বাইরে চলে গেলেন, মানে আপনি কি এমনিতেই বাইরে আছেন, নাকি আপনার সাথে কি এই যে সরকার, একটা বিপ্লবী সরকার আমরা যেটাকে নাম দিয়েছি, সেই সরকারের পক্ষ থেকে কোনো ধরনের যোগাযোগ করা হয় কিনা, বা কোনো ধরনের নীতি নির্ধারণী পর্যায় থেকে আপনার সাথে কোনো বক্তব্য নেওয়া হয়েছে কিনা এখন পর্যন্ত? এখানে কিছু বিষয় আমি ফার্স্টে ক্লিয়ার করতে চাচ্ছি। সেটা ১ নাম্বার বিষয় হচ্ছে যে বিপ্লবী সরকারের ডেফিনিশনটা কি আসলে? বিপ্লবী সরকারের মধ্যে তো যারা একটা বিপ্লবী আদর্শ থাকা লাগবে। এটা গণঅভ্যুত্থানে আমাদের কোনো ক্লিয়ার বিপ্লবী আদর্শ নাই। ফর এক্সাম্পল আমার আদর্শ অবভিয়াসলি আই ওয়াজ ইন্সপায়ার্ড বাই মাই রিলিজিয়ন, যেটা আমাকে অনেক ইন্সপায়ার করেছে বিপ্লবে যোগ দেওয়ার জন্য। নীতি নৈতিকতা ওখান থেকেই আসছে। বাট অনেকের এখান থেকে আসে নাই। সো বিপ্লবী সরকার যদি গঠন করতে হতো, তো বিপ্লবী সরকার তো হয় বিপ্লবী দিয়ে। আপনি বিপ্লবের মধ্যে যারা ডিরেক্টলি ইনভলভড না, তাদেরকে নিয়ে যদি আপনি বিপ্লবী সরকার গঠন করেন, সেটা কিভাবে বিপ্লবী সরকার হয়? এখন বিষয়টা হচ্ছে যে আমাকে কোনোভাবে তারা কোনো কনট্যাক্ট করে নাই। অ্যাজ ইফ আমার এখানে কোনো কন্ট্রিবিউশন নাই। যেখানে ইটস ওকে, মানে আই ডোন্ট পার্সোনালি কেয়ার। আমি বাংলাদেশের এই সব আপনারা জানেন, আপনারা রিপোর্টার, আপনারা জানেন যে আমি বাংলাদেশের একদম ফার্স্টে থেকেই এই আন্দোলন শুধু এটা না। আমি বাংলাদেশের ১ম প্রাইভেট ইউনিভার্সিটি রাস্তায় নামায় রোড ব্লক করা, সেটা আমি ফার্স্টে করি। ইট ওয়াজ মাই প্ল্যান। হ্যাঁ, আমার ওই স্ট্র্যাটেজিটা আমি যদি দেখান, আমি এখন এই মুহূর্তে আমার কম্পিউটার থেকে বের করে দিব আমার ডিটেইলস স্ট্র্যাটেজি। তো সেটা আমি ফার্স্টে করি। তো আমি বাংলাদেশের জন্য করে আসছি এই কিছু পাওয়ার আশায় না যে আমি কিছু একটা পাবো, আমাকে কেউ একটু রেসপেক্ট বেশি দিবে, এরকম না। আমি এখানে এইজন্য কিছু করি নাই। সো তারা যদি সরকার ঠিকমতো চালাতে পারতো, দ্যাটস ফাইন। ইউ নো, আই এম হ্যাপি। আপনি যদি দেখেন আমার স্ট্যাটাসগুলি, আমি ১ম এ খুবই খুশি হয়েছিলাম যে হ্যাঁ, সরকার গঠন হয়েছে। ইটস ফাইন, আমার দরকার নাই। হাউএভার, দিন যত যাচ্ছে তত কিছু প্রবলেম আমি দেখতে পাচ্ছি যে দিস ইজ ক্লিয়ারলি আ ডিসক্রিমিনেটরি গভর্নমেন্ট। সে বৈষম্য বিরোধী দাবি করছে, বা সে নিজেই বৈষম্য করছে। তারা তাদের এজেন্ডা, তাদের আইডিয়ালস যেটা বাংলাদেশের সাথে যায় না, সেই ধরনের আইডিয়ালস
এবং দর্শন সরকার সেটা চাপিয়ে দেওয়ার যত রকম কাজ কারবার সেটা করছে। জনগণের যে দ্রব্যমূল্য হার, বিভিন্ন সমস্যা, একদম 5ই অক্টোবর আমিও লিখেছিলাম যে সবার আগে উচিত হচ্ছে শহীদ এবং আহতদের চিকিৎসা করা, সেটাও তারা ফেইলিয়ার। এই একটা কাজেও তারা সাকসেসফুলি করতে পারেনি, কারণ আমি এখনো মানুষকে দেখি যে তারা বাসার মধ্যে গুলি ভিতরে ঢুকে বসে আছে, তাদের কোনো খোঁজ খবর নাই, মানে তাদের যে কোনো একটা প্রসেসে আনা হবে সেটাও নাই। তার মানে দে আর ফেইলিয়ার ইন এভরি লেভেল। সো এই জন্য আমি আসলে এটাকে বিপ্লবী সরকার হিসেবে ধরতে পারছি না, দুঃখজনকভাবে। আমি এটাকে বিপ্লবী সরকার বলবো না। আমি যদি আরেকটু ফার্দার ইলাবোরেট করি, সেটা হচ্ছে যে এই সরকারটা মূলত যাদেরকে নেওয়া হচ্ছে তারা এনজিও সেন্ট্রিক। এখন এনজিও চালানো আর জনগণের নেতৃত্ব দেওয়ার ভিতরে আকাশ পাতাল পার্থক্য আছে। এনজিওরা যেমন নম চমস্কি আপনারা সবাই জানেন, পৃথিবীর মধ্যে ওয়ান অফ দ্য নাম্বার 1 পলিটিক্যাল থিঙ্কার, সে এরকম বলেছিল যে একটা অর্গানাইজেশন, এনজিও অর্গানাইজেশন একটা ফ্যাসিস্ট বা একটা টোটালিটেরিয়ান একটা সিস্টেমের মতো, যেখানে এনজিওর যে মাস্টাররা তারা যেটা বলে ওয়ার্কারদের সেটাই করতে হয়। তাদেরকে ছাঁটাই করতে চাইলে করে দিতে পারে, তাদেরকে যাকে ইচ্ছা তাকে নিতে পারে, তার কালচার, অফিস কালচার, সেগুলো সবই ইয়ে করে এনজিওরা। তো তারা যদি দেশটাকে এনজিও মনে করে যে আমার এই দেশের জনগণ, আমি যাকে খুশি তাকে নিব, আমি যা খুশি তাই করবো, আমি আমার আদর্শ চাপাই দিব জনগণের উপর, দ্যাটস এ প্রবলেম। বিকজ জনগণের দ্বারা সরকার, সরকারের দ্বারা জনগণ না। এনজিও মানে ওয়ার্কার চালিয়ে অভ্যস্ত, এনজিও কারো মানে কিভাবে বোঝাবো, যে কারো আন্ডারে তারা তো থাকে না। কারণ এখন আমরা বলি সিভিল সার্ভেন্ট, তারা কিন্তু সিভিল সার্ভেন্ট, জনগণের দাস মানে সার্ভেন্ট তারা। তো তারা এইভাবে ট্রিট করছে না, তারা আমাদের উপর বলে দিচ্ছে যে এই যে আমরা এই লোকটাকে নিলাম। ওয়েল, আপনি নিলেন কেন? আপনি কাকে জিজ্ঞেস করে নিলেন? কি প্রসেসে নিলেন? আপনি বললেন হয়ে গেল? হ্যাঁ, তার মানে কি আপনারা কি আমার মাস্টার নাকি? ইউ ওয়ার্ক ফর মি, আই ডোন্ট ওয়ার্ক ফর ইউ। না, এখানে খালি এটাই না, আরো কিছু জিনিস দেখছি যে ধরেন প্রথম আলো এবং ডেইলি স্টার, আমরা যেইটা সবচাইতে বেশি গুরুত্ব সহকারে দেখছি যে যারা প্রথম আলোর হয়ে কাজ করতো, ডেইলি স্টারের হয়ে কাজ করতো, তারা এখানে আসছে। আপনি যদি এই আকিজ গ্রুপের কথাই বলেন, তারা শ্রেষ্ঠ সম্ভবত একটা অ্যাওয়ার্ড পেয়েছিল কয়েকদিন আগে ডেইলি স্টারে। বেস্ট বিজনেস পারসন অফ দ্য ইয়ার। হ্যাঁ, তারপরে ফারুকী হওয়ার পর থেকে সারা দেশের মানুষ যখন কিনা তার বিরুদ্ধে তাকে নিয়ে সমালোচনা করছে, হাস্যকর মনে করছেন, 8 পাস একজন ব্যক্তি আমাদের উপদেষ্টা, যিনি কিনা সার্বক্ষণিক গাঁজায় মত্ত থাকতেন এই সবিরহাটের এখানে, এরপরে রিহাব খেটেছেন যিনি, যার বিরুদ্ধে মানে বিকৃত যৌনাচারের অভিযোগ আছে, এমন একজন বিকৃত মনা প্রচন্ড রকমের ইসলাম বিদ্বেষী একজন মানুষকে এখানে দেওয়া হয়েছে। প্রথম আলো প্রতি ঘন্টায় ঘন্টায় তার পক্ষে নিউজ করছেন। এছাড়া আমরা যখন কিনা পিনাকিদা ডেইলি স্টার নিয়ে কথা বলছেন, আমি প্রথম আলো নিয়ে কথা বলছি, আমরা মানে এদের বিরুদ্ধে যখন এই যে একটা বিশাল ভারতের যেই হেজিমনি, তাদের বিরুদ্ধে যখন কথা বলছি, তখন আমরা দেখছি যে আসিফ নজরুল, তারপরে রেজওয়ানা, এরপরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব যিনি আছেন শফিক, আমি ওনাকে আসলে উনি শফিকুল আলম, উনি যে আসলে এই 15 বছর কোথায় ছিলেন আমি জানি না। তো হঠাৎ করে এসে ওনারা এত বড় দেশপ্রেমিক হয়ে গেলেন, এত বিপ্লবী সরকারের পার্ট হয়ে গেলেন। এখন এই প্রথম আলো আর ডেইলি স্টার থেকে আসলে দাদা আপনি তো বলছেনই বেশ কদিন ধরে, এখান থেকে মানে মানুষকে বের করবো কিভাবে, বা মানুষকে সেটা মানে মানুষ তো বুঝতেই পারছেন যে তারা যে প্রথম আলো এবং ডেইলি স্টার যে সরকারকে কিভাবে প্রভাবিত করছেন, কিন্তু আমরা সরকারকে কিভাবে প্রভাবিত করবো, বা সরকার জনগণ দ্বারা কবে কিভাবে প্রভাবিত হবে? প্রফেসর ইউনূসের সরকারের কথা বলতেছেন? হ্যাঁ, প্রফেসর ইউনূসের সরকার প্রভাবিত হবে না। হ্যাঁ, প্রভাবিত হবে না, কারণ তারা যেটা মনে করে সেটাই তারা করবে। হ্যাঁ, এবং তারা বলেন আমাদের ভুল হলে ধরায় দেবেন, আমরা সংশোধন করব। বলছেন একটা জায়গায় দেখছেন ভুল সংশোধন করছে? একটা জায়গায় একটা দেখান তো যে ভুল ধরায় দেওয়া হয়েছে, সংশোধন করছে। সেদিন দেখলাম, পরশুদিন দেখলাম কোন একজন ভদ্রলোক লিখছেন যে আপনারা তো বলেন যে ভুল হয়েছে, ভুল ধরায় দিলে সংশোধন করবেন। ধরায় দিলাম, ফারুকীর নিয়োগটা ভুল হয়েছে এবং সংশোধন করে। হ্যাঁ, তারা কখনো কোনো ভুল তারা সংশোধন করে কখনো, এবং তারা যেটা মনে করছে সেটাকেই প্রতিষ্ঠা করার চেষ্টা করে গেছে গায়ের জোরে। হাসিনা যেভাবে করতো ওরা সেভাবে করে। একই জিনিস, মানে হাসিনারও ভোট লাগতো না, এটাও তো ভোটের সরকার না, তো এরাও মনে করতেছে যে আমরা আরেকটা হাসিনা হয়ে গেছি, ক্ষমতায় গেছে আমরা আরেকটা হাসিনা। রাইট। কোনোদিন আমরা যতগুলো প্রশ্ন তুলছি, উত্থাপন করছি, কোনোটা জবাব পাইছে? কেউ পাইছে? একজনকে দেখান যে ঠিক আছে আমার কথা বাদই দেন, আমরা না হয় 2 পয়সার ইউটিউবার। অন্য তো অনেক প্রশ্ন তুলছে, তাই না? অনেক সিনিয়র লোক, অনেক রেসপেক্টেড লোকেরা অনেক প্রশ্ন তুলছে। ফরহাদ মাজার প্রশ্ন তুলছে, সলিমুল্লাহ খান প্রশ্ন তুলছেন, তাই না? ওনারা তো রেসপেক্টেড মানুষ, একাডেমিশিয়ান। তাদের কোনো জবাব দেওয়া হয়েছে? হয়নি। কখনোই এরা আমাদের কোনো কথা শুনবে না, কখনোই শুনবে না, আনলেস আপনি এদেরকে বাধ্য করতে পারেন। মানে ধরেন এই ফারুকী যদি পচা ডিম খায় এখন বাইরে গেলে, তাহলে ওর মাথার টনক নড়বে, প্রফেসর ইউনূসের টনক নড়বে, আরে আমাদের উপদেষ্টাগুলো তো পচা ডিম খাইতেছে, হ্যাঁ, পচা টমেটো খাইতেছে, তখন ওদের টনক নড়বে যে না। লজ্জা তো দাদা ধরেন, ওই যে আমাদের গ্রামের একটা কথা আছে না, যে একজনকে বিচারে জুতা দিয়ে পিটাইছে, পেটানোর পরে বলছে যে আমার জুতা দিয়ে পিটাইছে, মান সম্মান আছে, যদি আরেকজনের জুতা দিয়ে পিটাইতো তাহলে কি অবস্থা? আপনি ফারুকের যে ডিম পচা যে মারবেন, মানে ওকে আসলে ও সোশ্যাল মিডিয়ায় দেখে না কি হচ্ছে ওরে নিয়ে, এরপরেও লজ্জা হয় না? ওরে ডিম জুতা টুতা খাইলে লজ্জা হবে কিনা সেটা আসলে আচ্ছা, আজকে একটা ইন্টারাপ্ট করি। আজকে খুব একটা ইন্টারেস্টিং জিনিস দেখলাম। আমি কিন্তু ওনার ফেসবুকে যেই ফেসবুকে উনি আজকে স্ট্যাটাস দিল, যে ওনার ব্যাপারে যেগুলো পোস্ট দেওয়া হচ্ছে তার অনেকগুলো মিথ্যা। এখন ওনার প্রোফাইল থেকে আমি নিজে, যেই প্রোফাইলে উনি এই পোস্টটা দিয়েছে, সেই প্রোফাইলে আমি নিজে উনি যে এলজি এগুলো সাপোর্ট করে, সমকামিতা সমর্থন করে, এগুলি যে পোস্ট, সেটা আমি নিজে স্ক্রিনশট নিয়েছি। আজকে যে দেখি নাই, তার মানে উনি ডিলিট করেছেন।
হুম, হুম, উনি যদি এতই সব যদি মিথ্যাচার হয় তাহলে উনি ডিলিট করলো কেন ওনার পোস্ট? হুম, হুম। ওটা তো আমি নিজে করেছি কাজটা। সো ডিলিট করে তো লাভ নেই। এগুলো তো এখন সবার হাতে, হাতে চলে গিয়েছে। সে ডিলিট করলেই হবে। সে তো সে বোয়া এবং তার যে সিনেমা নাটকগুলো আছে সেগুলো সে ডিলিট করবে কিভাবে? আমি আজকে কথা বলছিলাম বুঝছেন একজনের সাথে। তার একটা নাটক আছে। নাটকের নাম হচ্ছে আমি নামটা ভুলে গেছি। এই যে দেশাত্মবোধক গানের একটা কথা আছে ওই গানের নামে। সেটাতে জামাত ইসলামের আপনার গোলাম আজম-টাজম এদেরকে নিয়ে কটাক্ষ করে করা আছে। তিনি আ করছিলেন। বাইরে ছিলেন। বাইরে থেকে সেটে গিয়েছেন। সেটে যাওয়ার পরে একটা শুটিং হয়েছে ওইখানে। শুটিংটা ছিল হচ্ছে মিছিল করবে। জামাত ইসলামের একটা মিটিং হবে। গোলাম আজমের সামনে গোলাম আজম, যে গোলাম আজমের চরিত্রে অভিনয় করছে তাকে সামনে রেখে পেছনে একটা হবে। তো সেই মিছিলটা উনি আবার যেহেতু ডিরেক্টর সেটে এসে তারপরে ওই মনিটরে দেখছেন ফুটেজগুলো কি হলো। সেই ফুটেজ দেখার পরে ইচ্ছামত গালাগালি এবং ওর সেটে নাকি প্রচন্ড রকমের গালাগাল করা হয়। এটাও প্রমোট করে। মানে খামোখা একজনকে ধরেন আমরা বলি না, "এই ভাই এদিকে আয়।" উনি নাকি ওইখানে একটা খারাপ ভাষায় গালি দিয়ে তাকে ডাক দেয়। এটা ওর নরমাল একটা জিনিস। সেখানে সে গালাগালি শুরু করছে যে, "এই শুটিং আবার করতে হবে। মিছিলটা আবার করাইতে হবে।" কেন? বলছে, "মিছিলে সবার মাথায় টুপি দেয়া লাগবে। টুপি নাই কেন?" বুঝছেন? মানে এই টুপি আর দাড়ি ওর বিভিন্ন সিনেমাগুলোতে যে এই যে এটা করা হয়েছে এবং আ নিজেরও তো দাঁড়িয়ে আছে, নিজেরও মাথায় টুপি আছে, হ্যাঁ, নিজেও তো দাঁড়িয়ে আছে, হ্যাঁ। অন্য টুপি। হ্যাঁ, যাই হোক। তো এগুলো করে সে এগুলো তো আর সরাইতে পারবে না। তার Facebook পোস্ট সরায় তো লাভ নাই। না, উনি কালচারের উপদেষ্টা। এটা কিন্তু একটা সিরিয়াস ইস্যু। কারণ উনি কালচার মানে ডিভাইস করবেন। আমাদের কি কালচার দ্বারা দেশ শাসিত হবে বা দেশের কালচারটা কি হবে সেটা উনি নির্ধারণ করবেন। উনি পলিসি মেক করবেন, উনি ওখানে পুশ করবেন। তো এখন উনি কি আমাদের দেশের কালচারের রিপ্রেজেন্ট করে? আর যদি করে থাকে তাহলে গভর্নমেন্ট আমাকে এটা দেখায় যে কিভাবে তাকে নিয়োগ করা হলো বা কিভাবে উনি আমাদের কালচার রিপ্রেজেন্ট করে। মানে এটার অ্যানসারটা কি? বিএনপির একটা অংশ তাকে সাপোর্ট করতেছে। হ্যাঁ, এবং যুক্তি কি? যুক্তি হচ্ছে যে সে এই হাসিনার শাসনের যে ন্যারেটিভ, হ্যাঁ, সেটা তৈরি করবে যেটা দেখে হাসিনার শাসনের বিরুদ্ধে ঘৃণা উৎপাদন হবে। আরে বেটা, এই শেখ মুজিবের শাসন, হাসিনার শাসনের বিরুদ্ধে ন্যারেটিভ কারা তৈরি করছে এতদিন ধরে? কারা তৈরি করছে? ফারুকই তৈরি করছে। ও করতে পারবে? ন্যারেটিভ কিভাবে তৈরি করতে জানে? ও জিন্দেগিতে করতে পারবে একটা পলিটিক্যাল ন্যারেটিভ তৈরি? উনি উনি আমাদেরকেই করতে হবে এই ন্যারেটিভ তৈরি। উনি করুক, উনি ওনার জায়গা থেকে করুক। কিন্তু উপদেষ্টা কালচারাল উপদেষ্টা উনি কালচার নির্ধারণ করবে সেটা তো না। আমাদের কালচার তো শুধু অ্যান্টি শেখ হাসিনা না। আমাদের কালচার তো আরো মানে বড় একটা বিষয়। তাই না? জাস্ট অ্যান্টি শেখ হাসিনা ন্যারেটিভ উনি ওনার জায়গা থেকে করুক না। উনি নাটক সিনেমা বানাচ্ছে ওখানে ওগুলো ওইটাও করুক। পারবে না, ওইটাও পারবে না। অ্যান্টি শেখ হাসিনা ন্যারেটিভ, ফ্যাসিবাদের বিরুদ্ধে ন্যারেটিভ ও তৈরি করতে পারবে না। এটা তো একটা স্কিল লাগে, স্পেসিফিক স্কিল লাগে। ওটা লিখুক তো, একটা উপন্যাস লিখুক তো। না ওর বেশিরভাগ নাটকগুলোই নাকি আপনার ওই আরেকজনের নাটকই করে নেয় এবং এটা নিয়ে তার সাথে বেশ কয়েকজন তার জুনিয়র পরিচালক যারা আছে তাদের সাথে সে বিট্রে করেছে, যে কারণে মিডিয়াতে সবাই এই বিষয়গুলো জানে এবং আ একটা হচ্ছে পিক পকেট, তার একটা আছে। আরেকটা হলো শনিবারের বিকেল। এই শনিবারের বিকেলে সে হচ্ছে ওই যে হোলি আর্টিজান নিয়ে আপনার হলি করেছে। অডিশন নিয়ে, হ্যাঁ, এটা কিন্তু আমি দেখিনি। বাংলাদেশে কিন্তু এটা আপনার মুক্তি পায় নাই। অথচ সেটা ইন্ডিয়াতে মুক্তি পেয়েছে। বুঝছেন? মানে এটার পুরো প্রযোজনা, টাকা পয়সা, ফান্ডিং যা সব সে ভারত থেকে পেয়েছে। সো আমরা সরাসরি এমন একজন মানুষকে আমাদের সংস্কৃতির দায়িত্ব দিয়েছি, যিনি কিনা ভারতের হয়ে কাজ করেন। প্রথম আলো ডেইলি স্টারের এজেন্ডা বাস্তবায়ন করেন। ইন্ডিয়ান নায়ক নায়িকা ছাড়া তার সিনেমা তো হয় না। হ্যাঁ, এবং তার তাই হওয়ার না? পরে দাদা আপনি লক্ষ্য একটা করছেন? নায়িকা লাগবে, একটা নায়ক লাগবে। হ্যাঁ, তো আমি জানি না, এটা হইতে পারে যে, বুঝছো? ওই যে আমি তো বলছিলাম আসিফ নজরুল, আপনারে আমি ধরবো না যদি এরপরে উপদেষ্টা একজন ইন্ডিয়ান নায়িকা নিয়ে আসেন। তাইলে তো এই ইন্ডিয়ান নায়িকা যাদের সাথে কাজ করে তাদের নিয়ে আসে। এটাও হইতে পারে যে, বলতে পারে আপনি তো বলছিলেন আপাতত ফারুকীকে আনছি যে ইন্ডিয়ান নায়িকা নিয়ে কাজ করে। আপনার এরপরে কথা সরাসরি রাখছি। নায়িকা নিয়ে আসবো তাহলে উপদেষ্টা তো হিসেবে। আপনার প্রতি ব্লেমটা তো মনে হয় আপনার প্রতি পড়ে তাহলে। না আপনার কথা তো রাখছে, তাইলে একটা জায়গায় রাখছে দেখা যায়। হুম, এবং বুঝতে পারে। এবং আপনি দেখেন যে প্রথম আলো তাকে যেইভাবে করতেছে, এই একটা জায়গা, আরেকটা হচ্ছে চঞ্চল চৌধুরী যে কিনা পলাতক, যারা খুঁজতেছে বাংলাদেশের মানুষ ভারতের এই দালালি করার জন্য। সেই চঞ্চল চৌধুরী কিন্তু তাকে নিয়ে প্রথম আপনার অভিনন্দন জানায় করছে ফেসবুকে। মুন্নি সাহা, হ্যাঁ, চঞ্চল চৌধুরী, মুন্নি মুন্নি সাহা, সাহা। না, এই সবগুলো যেগুলো লুকাইছিল হুম, সবগুলো এখন একে একে বের হবে। সবগুলো এই ফারুকই বের করবে সব কটাকে। এবং আমার হ্যাঁ, ধারণা যে রাষ্ট্রীয় প্রোটেকশনে তাদেরকে বের করবে। নাসিরউদ্দিন ইউসুফ এরাও বের হয়ে আসলে আমি অবাক হব না, চলেও আসতে পারে। বের হবে। রামেন্দ্র মজুমদার বের হবে। হ্যাঁ, আসিফ ভাই, আপনি তো মানে আসলে আমরা তো বাইরে ছিলাম। আমাদের জীবনের উপর দিয়ে ঝুঁকির সুযোগটা খুব একটু কম থাকলেও আমরাও যেকোনো সময় যে পরিস্থিতি দেশে এখন আসলে দেশের বাইরে যারা এখনো আছে, এখনো পর্যন্ত তাদেরকেই ম্যানেজ করতে পারছে না। এছাড়া আপনি দেখেন ফারুকীরে নিয়ে কিন্তু বাংলাদেশে কোনো গণমাধ্যমে কোনো সমালোচনা নেই। সবাই মোটামুটি পক্ষে নিউজ করছে। তো আমাদের উপরে আমার মনে হয় ঝুঁকি যেটা সেটা ওই ছোটখাটো ঝুঁকি আসবে না, জেল জরিমানা না, যেকোনো দিন নাই হয়ে যাইতে পারি। তো আপনি দেশে থেকে একদম জীবনের ঝুঁকি নিয়ে আপনারা আন্দোলন করেছেন। এখনো আসলে এমন কিছু শুরু হইলে সেটা আপনাদের থেকেই শুরু হইতে পারে। সামনে করণীয়টা কি? করণীয়টা কি? এটা তো একটা কমপ্লিকেটেড ইস্যু। কারণ মানে আমরা তো একদিকে চাচ্ছি দেশটা স্টেবল হোক। বাট আরেকদিকে যদি সরকার এই রকমের বৈষম্য করে, এরকমের একদম মানে যাদের একদম টোটালি মানে বেইমানি করতেছে জনগণের সাথে। এখন এরপরে তো একটা টাইম সুনার অর লেটার আমাদের তো হয়তোবা কিছু করতে হতে পারে। অ্যান্ড কিছু করতে হলে কি আমার মনে হয় না সরকার এটাকে মানে কিছু করতে পারবে। সরকার যদি এখনো মনে করেন এই ধরনের বৈষম্য করে, ক্লিয়ার বৈষম্য, তো এবং এই যে ফারুকী উনাকে যদি নিচ্ছে যে এজেন্ডা, আরেকটা বিষয় হচ্ছে এই গভর্নমেন্ট ছিল ডেমোক্র্যাটদের সাপোর্টে। তো এখন ডেমোক্রেটরা কিন্তু নাই। তো কাজে ওনারা যদি মনে করেন যে আমেরিকা তাদেরকে খুব বেশি ব্যাকিং দিবে, তাদের এজেন্ডা বাস্তবায়নের জন্য দিবে না। কারণ আমেরিকাও জানবে। আপনারা জানেন যে 100 দিনের সবচেয়ে বড় যদি সফলতা আপনারা দেখতে চান,
সেটা হচ্ছে এই শেখ হাসিনা বাংলাদেশ থেকে আজ থেকে 100 দিন আগে পালিয়েছে। আমাদের এই 100 দিনের প্রথম সফলতা হচ্ছে বাংলাদেশের জনগণ 100 দিন আগে বাংলাদেশের গণভবনে গিয়ে গণভবনের সুইমিং পুলে গোসল করেছে, সেখানে রান্না করা খাবার খেয়েছে, সেখানে মানুষ উল্লাস প্রকাশ করেছে, সেখানে মানুষ নামাজ পড়েছে। 100 দিন আগে ঠিক শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছে এবং এই দেশে তার দোসররা কোণ ঠাসা হয়েছে। সেই 100 দিন আগে যখন শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়েছে, তার পরবর্তীতে বর্তমান যে সরকার রয়েছে, এই সরকার বাংলাদেশকে তার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করে গিয়েছে যে কিভাবে দেশকে সফল করা যায়, কিভাবে ফ্যাসিবাদের হাত থেকে দেশকে মুক্ত করা যায়। সফলতা তারা চেষ্টা করেছে, কিন্তু সফল যে পুরোপুরি হয়েছে সে গ্যারান্টি আমি দেব না। তবে এই সরকার ক্ষমতা নেওয়ার পরে বাংলাদেশের জনগণের অকুণ্ঠ সমর্থন পাওয়ার পরেও এই দেশে ভয়াবহ দুটি বন্যা হয়েছে। বন্যা পরবর্তীতে বাংলাদেশের যে পরিমাণ আমাদের জনগণের পূর্ণাঙ্গ দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ রেখে সুন্দরভাবে দেশ পরিচালনা হওয়ার কথা, সেটা অবশ্যই সেখানে আমাদের কিছু ব্যত্যয় আছে, কিন্তু সরকার সর্বোচ্চ চেষ্টা করেছে। সরকারের সবচেয়ে বড় আরেকটি সফলতা হচ্ছে গত কয়েক বছরের যে পরিমাণ রেমিটেন্স বাংলাদেশে আসার কথা তার চাইতে অনেক গুণ বেশি রেমিটেন্স এই দেশের জনগণ, মানে যারা বিদেশে আছেন তারা পাঠিয়েছেন, এই দেশে সেই রেমিটেন্স পেয়েছে এবং আর্থিকভাবে আমরা স্বাবলম্বী হচ্ছি এবং বাংলাদেশে অনেক ঋণ প্রায় মুক্ত করা হচ্ছে। আপনারা জানেন যে বর্তমানে এই সরকার যখন ক্ষমতা এসেছে তখন ষড়যন্ত্রমূলকভাবে আওয়ামী লীগ বিভিন্ন ষড়যন্ত্র করছে। তারা বিভিন্ন উপায়ে দেশে ক্রাইসিস তৈরি করার চেষ্টা করছে, কিন্তু সকল ক্রাইসিসই মোকাবেলা করে জনগণের সমর্থন নিয়ে সরকার তার চেষ্টা অব্যাহত রাখছে এবং আমাদের দেশ কিছুটা হলেও সফলতার দ্বার প্রান্তে যাচ্ছে বলে আমি মনে করি। সরকারের বড় বড় যেমন সমস্যা রয়েছে, তেমন বড় বড় কিছু সম্ভাবনা রয়েছে। বাংলাদেশে গত এই 3 মাস বা 100 দিন যেটা আমরা বলি, এই 100 দিনে একটা গুম, একটা খুন, যেটা রাজনৈতিকভাবে আগে হইতো, পুলিশ চাইলেই বাসা থেকে টেনে নিয়ে মানুষকে হত্যা করতো কিংবা কোনো র্যাব ক্রসফায়ার দিত, এই ধরনের কোনো ধরনের অঘটন এখন পর্যন্ত এই সরকারের আমলে ঘটতে দেওয়া হয়নি এবং এদেশের রাজনৈতিক দলগুলো সেই কাজ করেনি। তারা এদেশের সবাইকেই কিন্তু আজকের যে কোনো মূল্যে তারা প্রোটেক্ট দেওয়ার চেষ্টা করেছে, ভালো কাজ করেছে। সরকারের এই ভালো কাজগুলো আরও ভালো চলতো যদি আমরা আওয়ামী লীগের নিয়োগ দেওয়া পুলিশ, আওয়ামী লীগের নিয়োগ দেওয়া প্রশাসনকে সুন্দরভাবে সাজাতে পারতাম যত দ্রুত। কিন্তু আপনারা জানেন যে পুলিশ ডিপার্টমেন্ট এমনভাবে ভেঙে পড়েছিল যে যেখান থেকে উত্তরণ হওয়াটাই একটা কঠিন চ্যালেঞ্জ ছিল। তারপরেও আজকের এই সরকার আমাদের বাংলাদেশের বর্তমান সময়ের মধ্যে যত দ্রুত সম্ভব তারা পুলিশ ডিপার্টমেন্টকে সাজাতে পেরেছে এবং আমি এই মুহূর্তে বাংলাদেশে অবস্থান করেই যখন প্রথম এসেছিলাম জুলাই বিপ্লবের পরে, তখন যে অবস্থা দেখেছি তার চেয়ে শতগুণ উন্নতি হয়েছে, কোনো সন্দেহ নাই। তখন ছাত্রছাত্রীরা ট্রাফিক নিয়ন্ত্রণ করতো, এখন পুলিশই করছে, তবে সেটা আশানুপাতিক হারে আমাদের যেটা আশা করছি সেটা হয়তো পূর্ণাঙ্গ এখনো হয়নি, সময় লাগবে, তবে হচ্ছে, ইমপ্রুভ হচ্ছে। আমি সেনাবাহিনীকে, আমি প্রশাসনকে, আমি এই দেশবাসীকে, এদেশের সকল শ্রেণীর মানুষ এবং পেশাকে আজকের এই 100 দিনে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা প্রকাশ করি। তবে মনে রাখতে হবে শেখ হাসিনা এমন কিছু করে গিয়েছে এই দেশে 16 বছরে, এমন দুর্গতি লাগিয়ে গিয়েছে, এমন টাকা পয়সা লোপাট করেছে, এমনভাবে তিনি দেশটাকে ধ্বংস করেছে, মানুষের কাছে ঋণ রেখেছে, এই দেশটা ঋণগ্রস্ত হয়েছে। সেখান থেকে উত্তরণ ঘটাতে হলে 100 দিন তো দূরের কথা, আমার মনে হয় 300-500 দিনেও সম্ভব নয়। না, বাস্তবতা। আমাদের সম্ভবত একজন উপদেষ্টা বলেছিলেন যে প্রায় শেখ হাসিনার 16 বছরের সকল অপকর্ম দূর করতে হলে 10 বছর সময় লেগে যেতে পারে। এখন এই 10 বছর কি ওনারা থাকবে? না, যেই আসুক, মানে একটা লম্বা সময় নিয়ে এই সকল অনৈতিক কর্মকাণ্ডগুলোকে আপনার নতুন করে রিফর্ম করে সাজাতে হবে এবং সেটার জন্য সময়ের প্রয়োজন রয়েছে। আমি সবচাইতে বেশি আল্লাহর দরবারে শুকরিয়া এবং জনগণের প্রতি কৃতজ্ঞতা জানাই এজন্য যে আমরা বাংলাদেশের সবাই মিলে ঐক্যবদ্ধভাবে এই ফ্যাসিবাদকে সরাতে পেরেছি, শেখ হাসিনাকে সরাতে পেরেছি। এর চেয়ে বড় কোনো নিয়ামত 16 বছর ইতিহাসে আর কিছু আছে বলে আমার মনে হচ্ছে না। শেখ হাসিনা বাংলাদেশে আসবে না এ ব্যাপারে যে একটা জাতীয় ঐক্যমত হয়েছে সেটার জন্য আমি শুকরিয়া আদায় করি, কারণ ইতিমধ্যে তারা ব্যর্থ হয়েছে। আওয়ামী লীগ এই যে কয়েকদিন আগে 0 পয়েন্টে একটি সমাবেশ করার কথা বলে, তারপরে ঢাকঢোল পিটিয়ে 30 লক্ষ লোক আনার কথা বলে 3 জন লোক তাদের আসতে পারে নাই, এমনকি তাদের কিচ্ছু নিশানা পর্যন্ত ছিল না। এটার দ্বারাই প্রমাণ হয় এই দলটি, এই আওয়ামী লীগটি আর এই বাংলাদেশে এক্সিস্ট করার মতো ক্যাপাবিলিটি নেই, তারা হারিয়ে ফেলেছে। দুর্নীতির অতল গহরে তারা ডুবে গিয়েছে, নিমজ্জিত হয়েছে। অতএব বাংলাদেশের জন্য এটা একটি বড় ধরনের আজকের সফলতা, এই দেশের জন্য সফলতা, এই দেশের মানুষের সফলতা। সরকারের প্রতি মানুষের অনেক আগ্রহ এবং আবেগ রয়েছে। আমি এই সরকারকে অনুরোধ করব, সবার আগে যারা যুদ্ধ করেছে, যুদ্ধে যারা শহীদ হয়েছে তাদের তালিকা দ্রুত প্রণয়ন করতে হবে। পারিবারিক সকল সদস্যের দায়িত্ব এই সরকারকে নিতে হবে। 2000 মানুষের জন্য যদি তার পরিবারের এক পরিবারে 3 জন 5 জন করে লোক থাকে, তাতে যদি 10,000 মানুষও হয়, এই 10,000 মানুষের কর্মসংস্থান, খাদ্য, বস্ত্র, বাসস্থান, বাসাবাড়ি না থাকলে তার নির্মাণ, চাকরির স্থায়ী সমাধান, এটা ইমিডিয়েটলি করতে হবে, কারণ এই সরকারের এটা দায়িত্ব। দ্বিতীয় কাজ হচ্ছে যাদেরকে খুন করা হয়েছে, শহীদ করা হয়েছে, তাদের বিচার দ্রুত বাস্তবায়ন করতে হবে এবং এই সরকারের আমলে করতে হবে। এটা জনগণ চায়, আপনার কাছে আমরা অনেক কিছু চাই না, আমরা এই জিনিসগুলো চাই, এগুলো আপনাকেই করতে হবে, আর কেউ করবে না। তৃতীয় হচ্ছে যারা অসুস্থ, চিকিৎসা অবহেলায় আছে কিংবা দ্রুততম সময়ে চিকিৎসা হচ্ছে না, সময় লাগছে, সরকারকে প্রয়োজনে প্রত্যেকটি রোগীকে বিদেশে পাঠিয়ে চিকিৎসা হলেও দিতে হবে, কারণ
আমি একটা ভিডিওতে বলেছিলাম যে এই চিকিৎসার জন্য যদি প্রয়োজনে পদ্মা বিরুজের বাজেট প্রয়োজন হয় সেটা করতে হবে, প্রয়োজনে একটা বছরের বাজেট প্রয়োজন হয় তা করতে হবে, প্রয়োজনে আওয়ামী লীগ যে দুর্নীতি করেছে ওই দুর্নীতি পরিমাণ কাজ আপনাকে করতে হবে। মানে যে দুর্নীতির টাকা পাঠিয়েছে ওই পরিমাণ টাকা প্রয়োজনে আমার দেশের এই যারা অসুস্থ, হাত হারিয়েছে, চোখ হারিয়েছে, অঙ্গ প্রত্যঙ্গ হারিয়েছে, তাদেরকে সুস্থতার জন্য এই আর্থিক সহযোগিতা আপনাকে আমাকে এই মুহূর্তে করে দিতে হবে। এবং দর্শক, আমি আশা করি আপনারা সবাই অত্যন্ত মনোযোগ সহকারে সব কয়টি ভিডিওর আলোচনা শুনেছেন। এমনকি দর্শক, আমার মনে হয় আপনারা সব কিছু বুঝতে পেরেছেন। দর্শক শ্রোতা, এই ভিডিও সম্পর্কিত আপনাদের মূল্যবান মতামতটি কমেন্ট করে জানিয়ে দিন। দর্শক, সেই সাথে জানিয়ে দিন আজকের ভিডিওটা ঠিক আপনি কোন জেলা থেকে দেখছেন। দর্শক, আবারও দেখা হবে এরকম কোনো একটি আপডেট ভিডিও নিয়ে। তো সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।